নমস্কার। গত ১৬ই নভেম্বর এবং ১৭ই নভেম্বর ডাব্লিউবিপিএসসি আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষা প্রথম দিনে 2টো শিফটে এবং দ্বিতীয় দিনেও 2টো শিফটে, মোট 4টে শিফটে হয়ে গেছে। এবার সেই লাখ টাকার প্রশ্ন যে এই পরীক্ষার বা এই যে ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষার কাট অফ কত হতে পারে। কাট অফ বিভিন্ন ক্যাটেগরির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। এবং এই কাট অফটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে পরের যে ধাপ পরীক্ষাটির মেন্স, ক্লার্কশিপ মেন্স পরীক্ষাটাই আমরা বসতে পারবো। এবারে এই কাট অফটা বলতে গেলে যে বিষয়গুলো না বললে নয়, সেই বিষয়গুলো প্রথমে একটু আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে প্রথম থেকে শুনবে বা দেখবে। অন্যান্য বছরে প্রতি বছর তার পিএসসি ক্লার্কশিপ হয় না। গত বছর 2019 সালে যেটা লাস্ট হয়েছিল এবং তার আগের বছরের পিএসসি ক্লার্কশিপগুলো যদি আমরা দেখি, তো সেখানে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ডটি সেটা যদি আমরা দেখি, তো দেখব সেখানকার থেকে কিন্তু এই 2024 সালের যে ক্লার্কশিপ পরীক্ষাটা হলো গত 16 এবং 17 তারিখ 4টে শিফটে, সেই স্ট্যান্ডার্ড কিন্তু আগেরগুলোর থেকে একটু বেশি মেনটেন করা হয়েছে। আমরা যদি অঙ্কগুলো দেখি, অঙ্কগুলো করার মতো ঠিকই, কিন্তু অঙ্কগুলো করতে গেলে বা অঙ্কগুলো পড়তে গেলে যথেষ্ট সময় লাগবে এবং অঙ্কগুলো করতে গেলে যথেষ্ট সময় লাগবে। অর্থাৎ অঙ্কগুলো হচ্ছে লেন্দি এবং টাইম টেকিং, কিন্তু অঙ্কগুলো করার মতোই। আবার স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু বেশ হার্ড, বেশ মডারেট এগুলো এসেছে। কিছু ট্রেন্ড ছিল, বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের মুদ্রা, এগুলো আমরা লক্ষ্য করেছি। এবং সর্বোপরি ইংরেজি মডারেট প্রশ্ন হয়েছে, এটুকু বলা যায়। তো সার্বিক বিচারে আরেকটা বিষয় যেটা ডাব্লিউবিসিএস বা পিএসসি মিসলেনিয়াসের সঙ্গে এই পরীক্ষাটার মূল পার্থক্য বা মূল যে স্ট্রাকচারাল যে ডিফারেন্স, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস বা পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রিলিমসের পাওয়ার নাম্বার মেনে বা তুমি আলটিমেট চাকরিটা পাবে কি পাবে না সেটার উপরে কিন্তু কোনো রকম নির্ভর করে না। অর্থাৎ প্রিলিমসে যদি তুমি 100% নাম্বারই পাও, যদিও সেখানে 200 মার্কসের পরীক্ষা, যাই হোক, মানে ফুল মার্কস পেলেও কিন্তু সেই নাম্বারটা কোয়ালিফাইং হিসেবেই অ্যাড হবে। আবার তুমি যদি টেনে টুনে কাট অফ ক্লিয়ার করো তাহলেও কিন্তু সেই মার্কসটা কোয়ালিফাইং মার্কস হিসেবেই অ্যাড হবে। অর্থাৎ তোমার মূল খেলাটা কিন্তু ওই মেন্স পরীক্ষাতে গিয়ে বা ইন্টারভিউতে গিয়ে নাম্বারটা যোগ হয়ে তুমি আলটিমেট চাকরিটা পাবে কি পাবে না সেটা নির্ভর করে। কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাটার একটা টুইস্ট হচ্ছে, বা এই যে স্ট্রাকচারাল ডিফারেন্স যেটা বললাম, ক্লার্কশিপে কিন্তু প্রিলিমসের নাম্বারটা যোগ হয় পরবর্তীতে। অর্থাৎ আলটিমেট যে স্কোরটা হয় সেটা কিন্তু প্রিলিমস এবং মেইনসের নাম্বার ধরে কিন্তু যোগ হয়। ক্লার্কশিপে মনে রাখবে কোনো রকম কোনো ইন্টারভিউ কিন্তু নেই। একটা ওই পাতি কম্পিউটার টেস্ট হয়, সেটা তুমি যদি ক্লিয়ার করে যাও তো চাকরিটা তুমি পাবেই, সেখানে কেউ বাদ খুব একটা যায় না, তো ওটা ধরেই রাখতে পারো। তাহলে মূল জায়গাটা হচ্ছে নাম্বার 1 প্রিলিমিনারি, নাম্বার 2 হচ্ছে মেইনস। এই দুটো নাম্বার যোগ করে তুমি আলটিমেট ক্লার্কশিপ চাকরিটা পাবে কি পাবে না, বা পেলে কোন জায়গাতে পাবে। এখানে 3টে যে ফেজ আছে, একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ডিরেক্টরেট এবং একটা হচ্ছে রিজিওনাল। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে প্রমোশনাল অ্যাসপেক্ট বেশি, এগুলো কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের যে অফিস কাছারিগুলো আছে তার জন্য। ডিরেক্টরেট তার একটু কমা জায়গা, অর্থাৎ প্রমোশনাল অ্যাসপেক্টের দিক থেকে। আর রিজিওনাল হচ্ছে গ্রাম বাংলার যে জেলা স্তরের ছোটোখাটো অফিস, সেখানেও তুমি চাকরিটা পেতে পারো। এরপরে লাখ টাকার যে প্রশ্ন, যে কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। গত বছর অর্থাৎ 2019 সালের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, সেখানে জেনারেল কাট অফ ছিল 65 এবং ওবিসি এর কাট অফ ছিল 43, ওবিসি বি কাট অফ ছিল 56.33, এসসিদের কাট অফ ছিল 48.67, এসটি কাট অফ ছিল 29.67, পিএইচ কাট অফ ছিল, পিএইচ এর বিভিন্ন ভাগ আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 0.33 অর্থাৎ একের থেকেও কম, এবং সবচেয়ে বেশি যে পিএইচ এর ভাগের ক্ষেত্রে যে কাট অফটা হয়েছিল সেটা হচ্ছে 26.67। এবারে কত কাট অফ হতে পারে? এবারের প্রশ্ন কিন্তু গতবারের থেকে অনেকটাই হার্ড, এবং ভ্যাকেন্সি যদি 7,000 বা তার আশপাশে থাকে তাহলে কিন্তু জেনারেল কাট অফ এবারে যেটা হতে চলেছে, আমার হিসাব অনুযায়ী কাট অফ কখনোই কোনো অঙ্কভিত্তিক ক্যালকুলেশন করা যায় না। তো জেনারেল যে কাট অফ এবারে হতে চলেছে 2024 সালের পিএসসি ক্লার্কশিপ থেকে, সেটা হচ্ছে যে 52 ± 2, অর্থাৎ 50 থেকে 54-র মধ্যে। এমনটা বলছি না যে 49 পেলে পাস করবে না, 49 পেলেও পাস করতে পারে। তো এই
মোটামুটি একটা ধরে রাখো 49 বা 50 থেকে যারা 54-র মধ্যে পাবে এই রেঞ্জে থাকবে, বা এক কথায় বলতে গেলে 49+ যারা নাম্বার পাবে, 49 বা তার বেশি যারা নাম্বার পাবে, তারা কিন্তু নির্দ্বিধায় মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ মেন্সে কিন্তু অঙ্ক নেই, বাংলা এবং ইংরেজি, এখানে কিন্তু প্রচুর লিখতে হয়। মোট 6টা টপিক থাকে, এই 6টা টপিক কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ আধ ঘন্টা করে তুমি সময় পাবে বাংলার জন্য 3টে টপিক ক্লিয়ার করার এবং ইংলিশের জন্য 3টে টপিক ক্লিয়ার করার। তো এই 6টা কিন্তু তোমাকে করে আসতেই হবে। 5টা ভালো করলে একটা টোটাল বাদ চলে গেল, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। 6টাই তোমাকে মাঝারি মানের করে আসো, তাহলেও তুমি কিন্তু ওই 5টা ভালো একটা 0 থেকে এগিয়ে থাকবে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আসবো, যে 6টা কিভাবে ক্লিয়ার করবে, কত তাড়াতাড়ি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করবে সেখানে। কারণ মেন্সের জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মূল ফ্যাক্টর। আর মনে রাখবে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট বা অঙ্ক জানা ছেলে, আগেকার দিনে ক্লার্কশিপে যারা অ্যাডভান্টেজ পেত যে আমি অঙ্ক জানি, আমি অঙ্ক করতে পারি, এবারের বা গতবার থেকে যে ট্রেন্ড হয়েছে, অঙ্ক জানা ছেলেদের কিন্তু কোনো অ্যাডভান্টেজ মেন্সে গিয়ে কিন্তু নেই। তারা যতটা স্কোর প্রিলিতে করে নিতে পারে, যতটা এগিয়ে থাকতে পারে, যেটা আগে বললাম যে 2টো মার্কস মিলে কিন্তু ফাইনাল রেজাল্টটা হবে, সেটা তাদের লাভ। কিন্তু মেনে, পার্টিকুলার মেন্সে কিন্তু সায়েন্স বা অঙ্ক জানা ছেলেদের সেভাবে কিন্তু কোনো লাভ নেই। সেখানে তুমি যত তোমার লেখা স্পিড, হাতের স্পিড, ওই 1 ঘন্টার মধ্যে 6টা টপিক নামাতে পারবে, তার উপরে নির্ভর করছে। তো এখন থেকেই শুরু করে দাও, যাদের 49+ স্কোর হচ্ছে জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপর আসি ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে যেটা আমার মতে যে 47 ± 2 কাট অফ হবে, অর্থাৎ যারা 45 থেকে 49-এর মধ্যে থাকবে তারা কিন্তু নির্দ্বিধায় মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। ওবিসি বি এর ক্ষেত্রে বলবো 43 ± 2, অর্থাৎ 41 থেকে 45-এর মধ্যে যারা মার্কস পাচ্ছ বা হিসাব করে যেটা হচ্ছে, তারা কিন্তু নির্দ্বিধায় মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। এই চ্যানেলে পিএসসি ক্লার্কশিপের 4টে ফেজেরই কিন্তু জিকের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে ভিডিও করা হয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। এরপরে আসি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে 36 ± 2, অর্থাৎ 34 থেকে 38-এর মধ্যে যে সমস্ত এসসি ক্যান্ডিডেটরা নিজেদের নাম্বার হচ্ছে, তারা কিন্তু তাদের একটা সেফ স্কোর, তারা নিশ্চিন্তে থাকতে পারে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26 ± 2, অর্থাৎ 24 থেকে 28-এর মধ্যে যারা পাচ্ছ, তারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো, তোমরা মেন্স পরীক্ষা দেবেই। পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোটামুটি ওই তো বললাম আগেই যে অনেক রকম হয়, ম্যাক্সিমাম তুমি 20 ধরে রাখতে পারো। 20 যাদের হচ্ছে পিএইচ ক্যান্ডিডেট, তারা নির্দ্বিধায় পড়াশুনো করো, তারা মেন্স পরীক্ষা দেবেই, এটুকু বলা যায়। এরপর নতুন যে ক্যাটাগরিটা এবারে আমাদের সাথে অ্যাড হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় কিন্তু জেনারেল থেকে তাদের কাট অফ কমে যায়, সেটা হচ্ছে ইডব্লিউএস, যে ইকোনমিক্যালি যে উইকার সেকশনদের একটা ভাগ করেছে এবারে। তো ইডব্লিউএস দের ক্ষেত্রে বলছি না, আমরা পিএসসির পরীক্ষার ক্ষেত্রে দেখছি ইডব্লিউএস দের কাট অফ নিম্নমুখী। তো এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল, মানে সেই আলটপকা বলা ছাড়া কোনো কিছু হবে না, সেই জন্য ইডব্লিউএস দের ক্ষেত্রে বলছি না। তবে জেনারেল যে 50, তার থেকে ইডব্লিউএস অবশ্যই কম হবে, এইটুকু মাথায় রেখে তোমরা পড়াশোনা করো এবং অবশ্যই মেন্সের প্রস্তুতি নাও। কারণ মেন্স পরীক্ষাটা কিন্তু এখানে একটু অন্য রকমের, সেখানে 1 ঘন্টায় 6টা টপিক কমপ্লিট করার ব্যাপার রয়েছে, এবং যেটা সব থেকে ভাইটাল দিক ক্লার্কশিপের, যে প্রিলি এবং মেন্স এই দুটো মিলে কিন্তু টোটাল নাম্বারটা অ্যাড হয়ে তোমার কিন্তু স্কোরটা হবে। সেহেতু যেটা হয়ে গেছে, পরবর্তীতে যেটা করার সেটা তোমাকে মেন্সের নাম্বার বাড়ানো, সেই জায়গাটা মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।